ক্লাস 9 আবহমান লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এখান থেকে কয়েকটি প্রশ্ন আমি আমার ক্লাস 9 ছাত্রছাত্রীদের জন্য উপস্থাপন করছি। এটি পশ্চিমবঙ্গ সরকার এবং সিবিএসসির পাঠ্য। কবিতাটির নাম আবহমান, লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আবহমান শব্দের অর্থ কী? কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ বলে তুমি মনে করো? এটা একটা প্রশ্ন। এটাই আবার সোজাভাবে যেটা আসে সেটা হচ্ছে কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। উত্তর শুরু করলাম। আবহমান কথাটির আক্ষরিক অর্থ হলো বহমান, মানে যেটা বয়ে চলেছে। এখানে চিরকালীন বোঝাতে কবি আবহমান শব্দটির ব্যবহার করেছেন। বহু বছর আগে মানুষ ঘর বাঁধতে শুরু করে, বেঁচে থাকার জন্য ফসল উৎপাদন করে মানুষ। বহমান সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন ঘটে, কিন্তু নিবিড় ভালোবাসায় মানুষের এই ঘর বাঁধার ইচ্ছা জন্মভূমিকে, সেখানকার মাটিকে ভালোবাসার ইচ্ছা কোনোদিনই কোনো পরিবর্তন হয় না। প্রিয় ভিটেমাটির সান্নিধ্য, সেখানে গজিয়ে ওঠা সযত্নে লালিত পুঁইমাচা, লাউমাচা, যা কবি এই কবিতায় প্রতীক হিসাবে ব্যবহার করেছেন, তার প্রতি মানুষের টান অকৃত্রিম ও সার্বজনীন। কখনো কখনো মানুষকে তাদের জীবিকার প্রয়োজনে ভিটেমাটি ছেড়ে চলে যেতে হয় বহু দূরে, তবু চেনা ভিটাটির জন্য সব সময় তার মন আকুল হয়। পরিচিত ঘাসের গন্ধ মনে প্রাণে অনুভব করার দুরন্ত পিপাসা মানুষ সবসময় করে থাকে। এদিকে সময় এগিয়ে চলে, প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন পশ্চিম দিগন্ত রেখায় সেই সূর্য অস্ত যায়, সন্ধ্যা নামে, সন্ধ্যার বাতাসে নদীর কলতান শোনা যায়। প্রকৃতির এই যে সৌন্দর্য তা চিরকালীন, এর কোনো শেষ নেই। ঠিক সেইভাবেই মানুষের মনে শান্তির জন্য ঘর বাঁধার আকাঙ্ক্ষাও চিরকালীন। তাই কবিতায় ব্যক্ত হয়েছে ভাবের সঙ্গে এই কবি বর্ণিত নামকরণ আবহমান খুবই সামঞ্জস্যপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। নেক্সট, এই কবিতারই আরেকটি প্রশ্ন হচ্ছে ফুরোয় না সেই এক গুঁয়েটির দুরন্ত পিপাসা। ফুরোয় না সেই এক গুঁয়েটার দুরন্ত পিপাসা, এই লাইনটা এই কবিতাটার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। পিপাসা শব্দটির অর্থ তৃষ্ণা। তৃষ্ণার্ত মানুষ তার পিপাসা নিবৃত্তির জন্য জল পান করে। আলোচ্য কবিতা অনুসারে কবি পিপাসা বলতে জন্মভূমির প্রতি অমোঘ আকর্ষণকে বুঝিয়েছেন। এই আকর্ষণের কোনো কৃত্রিমতা নেই, এই আকর্ষণ চিরকালীন। গাছের শিকড় যেমন মাটির তলায় থাকে, কোনো ব্যক্তি যেখানে বড় হয়ে ওঠে সেখানে তার শিকড় গাঁথা থাকে। যদি কোনো কারণে জন্মভূমির সেই শিকড় থেকে তাকে দূরে চলে যেতে হয়, তবুও সে কিন্তু সবসময় আকুল থাকে সেই শিকড়ের কাছে ফিরে আসার জন্য, কারণ সেই মাটির সঙ্গে, সেই শিকড়ের সঙ্গে তার আত্মিক যোগাযোগ থাকে। তার এই একান্ত পিপাসা যেমন অকৃত্রিম তেমন দুরন্ত। নেক্সট, আরেকটা প্রশ্ন আবহমান কবিতার, যেটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা না পড়লে চলবেই না। সেই প্রশ্নটা হলো নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। এই কবিতার লাইনটা, এই লাইনটা কবিতার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা লাইন। উদ্ধৃতাংশটিতে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। নোটে গাছ বিষয়টা আমরা রূপকথার গল্পে পাই, যেখানে আমরা সুয়োরানী, দুয়োরানী, ব্যঙ্গমা ব্যঙ্গমী, দৈত্য দানব ইত্যাদি চরিত্রকে দেখতে পাই। এই ধরনের রূপকথার গল্পের শেষে দেখা যায় দুষ্টু বুদ্ধির পরাজয় এবং শুভ বুদ্ধির জয়লাভ। অর্থাৎ যা কিছু ভালো তা চিরস্থায়ী হয়, যা কিছু অন্যায় তার বিনাশ ঘটে। এবং এই জাতীয় গল্পের শেষে লেখা থাকে নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো। গল্পের শেষে এর দ্বারা একটা সুখী পরিসমাপ্তি বোঝানো হয়।
নোটে এক বর্ষজীবী উদ্ভিদ যা একবার ফলনের পর শুকিয়ে যায়, কিন্তু এই কবিতায় কবি নোটে গাছটিকে সময়ের প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। মানুষের ভিটেমাটি ছেড়ে দূরে চলে যাওয়ার পরও তার মনে কিন্তু শিকড়ের কাছে ফিরে আসার এক অদম্য ও অকৃত্রিম ইচ্ছা রয়ে যায়। তা তার চিরকালীন ইচ্ছা, যার সময়ের বহমানতার সঙ্গে কোনো পরিবর্তন ঘটে না, যা যুগ যুগ ধরে চলে আসছে। এই জন্মভূমির কাছে ফিরে আসার আকর্ষণ মানুষের মনে চিরকালীন জায়গা করে নেয়। বহু বছর অতিক্রান্ত হলে প্রকৃতির রূপও অমলিন থাকে, তারও কোনো পরিবর্তন ঘটে না, তার মধ্যে একটা চিরকালীন বহমানতা লক্ষ্য করা যায়। পূর্ব দিগন্তে সূর্য ওঠা, পশ্চিম দিগন্ত রেখায় তার অস্ত যাওয়া, নদীর ওপর দিয়ে শীতল বাতাস বয়ে যাওয়া, গ্রাম বাংলার বুকে কুটিরের শাড়ি, সেখানে লাউ মাচা, এই সবই যেন চির অপরিবর্তনীয় হয়ে থাকে। তাই বহু সময় চলে যাওয়ার পরও কবির ভাষায় নোটে গাছটি বুড়িয়ে ওঠে, কিন্তু তা কখনো মুড়িয়ে অর্থাৎ ফুরিয়ে যায় না। আবহমান কবিতা থেকে ক্লাস 9-এর পাঠ্য, সিবিএসসি এবং পশ্চিমবঙ্গ সরকারের, এটি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার একটি কাব্যগ্রন্থ হলো উলঙ্গ রাজা, এবং এই কবিতাটি নেওয়া হয়েছে অন্ধকার বারান্দা নামক কাব্যগ্রন্থ থেকে। এখান থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন আমি আমার নবমের ছাত্রছাত্রীদের জন্য পরিবেশন করলাম। খুব দরকারি প্রয়োজনীয় প্রশ্ন, তোমরা অবশ্যই প্রশ্নগুলো পড়ো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে, ধারাপাতকে সঙ্গে নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি।